কোন রাশির জাতক কেমন হয়? অনেকেই এইগুলো দেখে শুনে নিজেদেরকে সান্ত্বনা দেন, অনেকেই এই সমস্ত বিষয়ের উপরে বিশ্বাস করেন, এইভাবে চলেন ইত্যাদি। তো আমাদের ফলিত জ্যোতিষ বিজ্ঞান বা জ্যোতিষ শাস্ত্রের সিদ্ধান্ত অনুসারে কোন রাশি কোন প্রকৃতির, তার স্বরূপ কেমন, কীরকম সংজ্ঞা। তো দীর্ঘদিন ধরে অনেকেই অনেক কিছু জানতে চান। প্রথমেই বলে রাখি, আমি কিন্তু জ্যোতিষী এরকম কিছুই নই, কিন্তু জ্যোতিষশাস্ত্র বা আমাদের বেদাঙ্গ যে সমস্ত শাস্ত্রীয় সিদ্ধান্তগুলো রয়েছে সেগুলো আমাদের কম বেশি স্টাডি করতে হয়। এই তো বিশেষভাবে অনেকের খুব জানবার আকাঙ্ক্ষা সিংহ রাশির জাতক জাতিকারা কীরকম হয় এবং কন্যা রাশির জাতক জাতিকারা কীরকম হয়। অধিকাংশ ক্ষেত্রে এটার সম্পর্কে জানবার অনেকের বাসনা থাকে। তো যাই হোক, তো সহজ কথাই হচ্ছে সিংহ রাশির সংজ্ঞাটা কী, তার স্বরূপটা কী। আমাদের ফলিত জ্যোতিষ বিজ্ঞান সিদ্ধান্তে উঠে এসেছে যে আমরা প্রথমেই বলবো যে সিংহ রাশির সংজ্ঞাটা কী, তার স্বরূপ কী। আমরা যদি একটু সংস্কৃতে দেখি তাহলে খুব পরিষ্কার হয়ে যাবে। পোমান স্থির অগ্নির দীন পীত রুক্ষः পীতষ্ণ পূর্বেশ দৃঢ় চতুষ্পাত সমুদয় দীর্ঘ রাব হল্পসঙ্গ প্রজহরি শৈল নিরীপ অগ্রধূম্রঃ। অর্থাৎ সিংহ রাশি স্বরূপ কী বা তার সংজ্ঞা কী, এখানে শব্দগুলো আমি বলে যাব, পরবর্তীতে হয়তো আমি ইহার শব্দার্থ ব্যাখ্যা করব। সিংহ রাশির স্বরূপ বা তার সংজ্ঞা হচ্ছে পুরুষ, স্থির, অগ্নিরাশি, দিনবলী, পীতবর্ণ, রুক্ষ শরীর, পিত্ত প্রকৃতির, উষ্ণ স্বভাব, পূর্বদিক স্বামী, দৃঢ়াঙ্গ, চতুষ্পাদ, সমরাশি, অতিশয় শব্দকারী, অল্প স্ত্রী সঙ্গ প্রিয়, সন্তান সংখ্যা অল্প, পর্বতচারী, ক্ষত্রিয় বর্ণ, উগ্র স্বভাব ও ধূম্র বর্ণ। তার মানে আমরা এখানে দেখতে পেলাম যে সিংহ রাশির সংজ্ঞাটা কীরকম, তার স্বভাব বা তার প্রকৃতি সেটা হচ্ছে পুরুষ, স্থির, অর্থাৎ যে পুরুষ এখানে বলা হয়েছে সেটা হচ্ছে পুরুষালী। যেমন সিংহের যেরকম একটা ভাব থাকে সেরকম একটি ভাবকে বোঝানো হয়েছে পুরুষ অর্থে। তারপরে বলা হয়েছে স্থির, অগ্নিরাশি, স্থির মানে শান্ত, বুঝতে পারছেন। অগ্নিরাশি মানে যার আগ্নেয় ভাবটা বেশি, অগ্নি অর্থাৎ আগুন এর প্রভাবটা যাতে বেশি রয়েছে। তারপর হচ্ছে দিনবলী, অর্থাৎ এখানে কিন্তু অনেকে আমরা দীপাবলি বলি ইত্যাদি, খানিকটা তার সাথে সম্পৃক্ত, অর্থাৎ দিনের সাথে, অর্থাৎ আলোর সাথে, আলোর রাশির সাথে বা দ্বীপের সমষ্টি, আলোর রাশিকে এই অর্থে বোঝানো হয়েছে হচ্ছে দিনাবলী। পীত বর্ণ অর্থাৎ হলুদাভ বা হলুদ বর্ণ, রুক্ষ শরীর, বুঝতেই পারছেন। নমস্কার, জয় মহাকাল। মহাকাল স্বামীজি মহারাজের প্রবচন শুনছিলেন তো? জাস্ট একটু সময় চেয়ে নিচ্ছি। মহারাজ এই প্রথম পশ্চিমবঙ্গে মহাকাল আশ্রম ও মন্দির নির্মাণ করতে চলেছেন। এই মহৎ যজ্ঞানুষ্ঠানে আপনাদের আর্থিক অনুদান প্রার্থনা করছি। এই মন্দিরটি যোগ, আয়ুর্বেদ, শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্য, শিক্ষা, চিকিৎসা, দরিদ্র দুস্থদের সেবা এবং সর্বোপরি আধ্যাত্মিক, বৈদিক, সনাতন ধর্ম ও সংস্কৃতির চর্চার কেন্দ্রস্থান হয়ে উঠবে। এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে ব্যাংক ডিটেলস, ইউপিআই, ফোনপে, জিপে এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন, তাই তো মহারাজ? হ্যাঁ, এই প্রথম ভগবত ইচ্ছায় পশ্চিমবঙ্গ ও উত্তর ভারতে আশ্রম মন্দির নির্মাণ করতে চলেছে। আপনারা আমাদের পাশে থাকুন। জয় মা। জয় মহাকাল। তারপর হচ্ছে পিত্ত প্রকৃতির, মানে পিত্তর প্রভাব যার শরীরে বেশি, যে সিংহ রাশির জাতক জাতিকাদের শরীরে পিত্তর প্রভাব বেশি থাকে। উষ্ণ স্বভাব, উষ্ণ স্বভাবের মানে যেটাকে গরম ভাব বোঝানো হয়েছে। পূর্ব দিক স্বামী, যে দিকের অধিপতি আর কি, পূর্ব দিকের অধিপতি হচ্ছে এই পুরুষ প্রকৃতি, পূর্ব দিকের অধিপতি হচ্ছে এই সিংহ রাশির জাতক জাতিকা। দৃঢ়াঙ্গ, তার অঙ্গ দৃঢ়, চতুষ্পাদ, সমরাশি, ঠিক আছে, সমরাশি, যুগ্ম রাশি, ঠিক আছে, এইগুলো আছে। এই অর্থে এখানে সমরাশি বোঝানো হয়েছে। অতিশয় শব্দকারী, মানে তারা অতিশয় শব্দ করেন আর কি। অল্প স্ত্রী সঙ্গ প্রিয়, এটা বোঝাই গেছে। সন্তান সংখ্যা অল্প হয়, বোঝা গেছে। পর্বতচারী বোঝা গেছে। ক্ষত্রিয় বর্ণ,
বর্ণটা ক্ষত্রিয়ের হবে, তারপরে উগ্র স্বভাব এবং ধূম্রবর্ণ। এখানে আমরা দুটো বর্ণ পেয়েছি, একটি বর্ণ পেয়েছি হচ্ছে পীতবর্ণ, আরেকটি পেয়েছি ধূম্রবর্ণ। আবার কোথাও কোথাও উঠে এসেছে যে পাণ্ডুবর্ণেরও হয়। পাণ্ডুবর্ণ মানে ফ্যাকাশে, খানিকটা এই যে ধূম্রবর্ণের সঙ্গে যাবে, ঠিক আছে। পর্বতচারী, গুহা ইত্যাদির সাথে সম্পৃক্ত যে রাশির জাতক জাতিকাদের যে স্বভাব, সেই অর্থে সে সিংহ রাশি বা তার সংজ্ঞাটা এরকম হবে। এই গুণ ইত্যাদি দেখে তার গ্রহের অবস্থান কোথায় পড়ছে সেই সাপেক্ষে অনেক কিছু গণনা করা যায়, বিচার করা যায়। এগুলো যারা সাধারণ জ্যোতিষী আছেন তারা এগুলো করেন, ঠিক আছে। এটা আমার ব্যক্তিগত বিষয় নয়, এটা আমার সাবজেক্টও নয়, এটা আমার বলবার বিষয় নয়। অনেকে জানতে চান যে সিংহ রাশির জাতক জাতিকারা কীরকম হয়, কন্যা রাশির জাতক জাতিকারা কীরকম হয়, সেই অর্থে এখানে বোঝানো হয়েছে। যাই হোক, পরবর্তীতে আমি যাচ্ছি কন্যা রাশির বিষয়টা একটু বলে নিই। কন্যা রাশির সংজ্ঞা বা তার স্বরূপ কীরকম হয়, ইংরেজিতে যাকে বলা হচ্ছে ভার্গজ, আর সিংহ রাশিটাকে বলা হয় লিওস বা লায়ন, ঠিক আছে। তো এই যে কন্যা রাশি জাতক জাতিকারা হন পিঙ্গল বর্ণ, দ্বিপদ, স্ত্রী রাশি, দ্বিয়াত্মক, দক্ষিণ দিগাধিপতি, রাত্রি বলি বায়ু প্রকৃতি, শীতল স্বভাব, সমরাশি, ভূচর। এখানে খেয়াল করতে হবে সিংহের ক্ষেত্রে কিন্তু সমরাশি আমরা পেয়েছি। ভূচর, অসম্পূর্ণ ভাষী, শোভন, পৃথ্বী রাশি, বৈশ্যবর্ণ, রুক্ষ, অল্প স্ত্রী সঙ্গপ্রিয়, সিংহ রাশির ক্ষেত্রেও আমরা এটা পেয়েছি। সন্তান সংখ্যা অল্প ও সৌম্য রাশি ইত্যাদি। কন্যা রাশির জাতক জাতিকারা অ্যানালিটিক্যাল হন, অর্থাৎ বিশ্লেষণাত্মক প্রকৃতির স্বভাবের হন। সঙ্গে সঙ্গে হন তারা খুঁতখুঁতে স্বভাবের, সহজ কথায় বলা হয় পারফেকশনিস্ট, অর্থাৎ যারা অত্যন্ত যে কোনো কাজকর্মে অত্যন্ত নিপুণতার সঙ্গে বা খুব পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে করেন, ঠিক আছে। কোথাও তারা ত্রুটি বিচ্যুতি রাখতে চান না। এই ক্ষেত্রে উঠে এসেছে কন্যা রাশির যে সংজ্ঞা বা স্বরূপটা কীরকম। এই যে বলছে পিঙ্গল বর্ণ, পিঙ্গল বর্ণ মানে হচ্ছে পাণ্ডু বর্ণ। আমরা জানি হচ্ছে মহাভারতের যে পাণ্ডু রাজা ছিলেন, সেই পাণ্ডুর রং ছিল, গায়ের রং ছিল হচ্ছে এই পাণ্ডুবর্ণ, অর্থাৎ হচ্ছে সাদা এবং হলুদের মিশ্রণে যেটা হয়, সহজ কথা হচ্ছে ফ্যাকাশ। তারপর হচ্ছে দ্বিপদ বিশিষ্ট, ওখানে আমরা সিংহের ক্ষেত্রে পেয়েছি চতুষ্পদ, যেমন বৃষ, ঠিক আছে। এটা হচ্ছে চতুষ্পাদ গুণের হয় বা স্বরূপের হয়। তারপর হচ্ছে স্ত্রী রাশি, কন্যার ক্ষেত্রে আমরা সহজে বুঝতে পারছি যে স্ত্রী রাশি মানে স্ত্রী প্রকৃতির স্বভাবের, সে পুরুষের ক্ষেত্রে হতে পারে, নারীর ক্ষেত্রে হতে পারে। দ্বিয়াত্মক মানে যেখানে দ্বার্থকতা রয়েছে, মানে দ্বিধা, খানিকটা দোদুল্যমান, দাত্মক, অর্থাৎ দা অর্থে এখানে দুটো অর্থে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। দক্ষিণ দিক অধিপতি মানে এই কন্যা রাশি হচ্ছে দক্ষিণ দিকের অধিপতি। তারপরে রাত্রি বলি মানে নিশা ভাব, ঠিক আছে, রাত্রিভাব, বায়ু প্রকৃতি, শীতল স্বভাব, সমরাশি, এগুলো তো পূর্বে বলা হয়েছে। অসম্পূর্ণ ভাষী মানে পূর্ণ করে ভাষা ব্যক্ত করেন না, এরকম অর্থে ব্যবহার করা হয়েছে। শোভন মানে সুদৃশ্য এবং সুন্দর স্বভাবের, এই অর্থে ব্যবহার করা হয়েছে। বৈশ্যবর্ণ, পৃথিবী রাশি, এগুলো তো খুবই বোঝা যাচ্ছে। তারপরে সৌম্য রাশি অর্থাৎ শান্ত ভদ্র স্বভাবের হয়। অল্প স্ত্রী সঙ্গ প্রিয়, তারা বেশি স্ত্রী সঙ্গ পছন্দ করেন না। এবার পুরুষের ক্ষেত্রে যদি হয় তার এটা হবে, আর নারীর ক্ষেত্রে যদি হয় তাহলে তার বিপরীতে বোঝাবে, এরকম অর্থে। সন্তান সংখ্যা অল্প হয়। সহজ কথাই হচ্ছে এই কন্যা রাশির সংজ্ঞা বা স্বরূপ এরকমই। আর যারা সিংহ রাশি তারা কিন্তু অ্যাকচুয়ালি হন ন্যাচারালি বর্ন লিডার্স, অর্থাৎ জন্মগতভাবে একটা নেতা ভাব থাকে, নেতৃত্ব দেওয়ার ভাব নিয়েই তারা জন্ম নেয়। তারপরে তারা কনফিডেন্ট হন, কারেজাস হন, ক্রিয়েটিভ হন, এই সিংহ রাশির জাতক জাতিকারা, ঠিক আছে। ইহার সংখ্যা রয়েছে ইত্যাদি রয়েছে, এখানে আমার আলোচ্য বিষয় না। এখানে মূল বক্তব্য ছিল যে সিংহ রাশির এবং কন্যা রাশির জাতক জাতিকাদের স্বরূপ বা তার সংজ্ঞাটা কী, এইগুলো দেখেই কম বেশি বোঝা যায় যে এ সিংহ রাশির বা কন্যা রাশির, ঠিক আছে। আর ইহার সঙ্গে এখানেই আরও অনেক কিছু যোগ করতে হবে। একজন যে কোনো জাতক জাতিকার রাশির, যে কোনো জাতক জাতিকার রাশি সম্পর্কে বর্ণনা করতে গেলে বা তার বিষয়ে গণনা করতে গেলে অনেক কিছু দেখতে হবে, ঠিক আছে। সেগুলো যারা সাধারণ কথায় জ্যোতিষী আছেন তারা এগুলো আলোচনা করেন বা তারা এগুলো বলেন, এগুলো আমাদের সাবজেক্ট নয়। যারা একান্ত জ্যোতিষশাস্ত্র বা বেদাঙ্গের একটি অঙ্গ
যারা অধ্যয়ন করতে চান, পড়াশোনা করতে চান, অবশ্যই তার অধিকার আছে এবং সেই বিষয়ে জানবারও অধিকার রয়েছে। এবং জ্যোতিষ বিজ্ঞানের সঙ্গে আমাদের জীবন চরিত্রের, আমাদের জীবন মরণের সাথে কিন্তু সম্পৃক্ত, এবং যেখানে আমাদের ভূত ভবিষ্যৎ নির্ণয় করা সম্ভব জ্যোতিষ শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে। কিন্তু তথাকথিত বর্তমান সভ্যতায় যে জ্যোতিষশাস্ত্রের যে সম্প্রচার প্রসার চলছে সেটা কিন্তু নিখুঁত নয়। এইবার কিছু কিছু বিজ্ঞ ব্যক্তি আছেন, বিদ্বান ব্যক্তি আছেন, তারা সাধারণত তো ব্যবসা করেন না, তারা সঠিক কথাটা বলেন এবং সঠিক সম্প্রচার করেন, কিন্তু তাহাদের সংখ্যা অত্যন্ত কম। অধিকাংশ সমাজে দেখা যায় এখন টেকনোলজিক্যাল দুনিয়াতে, ইউটিউব দুনিয়াতে ব্যবসায়িক মানসিকতাটা ভরে গেছে। এই হচ্ছে আমার মূল বক্তব্য। এই জন্যে জ্যোতিষশাস্ত্রের যে বিকৃত দিকটা এসে গেছে এখন, সেই কারণে এখন জ্যোতিষ বা জ্যোতিষী মানে তন্ত্র বা তান্ত্রিক মানে ইত্যাদি মানে আমরা বুঝি একটি খারাপ দিক, কিন্তু আমাদের বৈদিক সিদ্ধান্ত তো জ্যোতিষশাস্ত্র। সুতরাং বৈদিক দৃষ্টিকোণ থেকে, বৈদান্তিক দৃষ্টিকোণ থেকে যদি জ্যোতিষশাস্ত্রকে দেখা যায় এবং তাকে সম্পূর্ণরূপে অধ্যয়ন করা যায় এবং সঠিক ব্যক্তির সংস্পর্শে যাওয়া যায় এবং সঠিক গুরু গাইডের ভেতর থেকে জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করা যায় একটি সঠিক সদ্গুরু পরম্পরার ভেতর থেকে, তাহলে জ্যোতিষশাস্ত্রের ভেতরে যে স্বীকৃত দিকগুলো রয়েছে, পরিষ্কার আমাদের জীবন মরণের সাথে সম্পৃক্ত, ভূত ভবিষ্যতের সাথে সম্পৃক্ত যে দিকগুলো রয়েছে, সেটা অনায়াসে আমরা অনুধাবন করতে পারি, অনুভব করতে পারি এবং আমাদের জীবনে প্রয়োগ করতে পারি, এবং আমরা সুস্থ সুন্দর থাকতে পারি এবং আমরা অগ্রিম সতর্ক হতে পারে। ঠিক আছে, জয় মা।